নিশ্চয়ই আমের রপ্তানি বাজার তৈরিতে সরকারের এমন আয়োজন অভিনব। মাঠ পর্যায়ে রাষ্ট্রদূত সহ বিদেশি বন্ধুদের ভ্রমণের ব্যবস্থা এটিই প্রথম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা উন্নত কৃষি প্রচেষ্টার কথা বলা হচ্ছে তা কি আদৌ দেশব্যাপী পালন হচ্ছে বা কৃষকরাই এ সম্পর্কে কতটুকু জানে? এ বিষয় নিয়ে কথা বলতে চাই যুক্ত করে নিচ্ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও আম বিজ্ঞানী ডক্টর এম এ রহিম, যুক্ত হচ্ছেন কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম, এছাড়া থাকছেন বাগান মালিক ও আম চাষী ইফতেখার আহমদ। স্বাগত আপনাদেরকে। প্রথমেই যেতে চাই বাগান মালিক ও আম চাষী ইফতেখার আহমদের কাছে। ইফতেখার আহমেদ, আপনি শুনছেন আমাদের নিশ্চয়ই। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড গুড এগ্রিকালচার বা প্র্যাকটিসের কথা বলা হচ্ছে, সেটি সম্পর্কে কতটুকু জানেন? আম রপ্তানি বাজার তৈরি বা রপ্তানি পদ্ধতি সম্পর্কেই বা আপনারা কতটুকু জানেন? ইফতেখার আহমেদ, আপনাকে বলছি, আমাদেরকে কি শুনতে পাচ্ছেন ইফতেখার আহমেদ? দর্শক, ইফতেখার আহমেদ আমাদেরকে শুনতে পাচ্ছেন না, আমরা নিশ্চয়ই পরবর্তীতে ওনাকে যুক্ত করে নিব। আমরা যেতে চাই এম এ রহিম আপনার কাছে। জানতে চাই, যেমনটি আমরা বলছিলাম যে এই যে সরকার যেই উদ্যোগটি নিয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরকে নিয়ে আমের এই যে আম বাগান পরিদর্শন বা দেখানো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। আপনি বলবেন যে কেমন লাগছে আপনার কাছে বিষয়টিকে? না, এটা তো অবশ্যই ভালো উদ্যোগ, এবং সরকার যে উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়, এই উদ্যোগে ইনশাল্লাহ 14টা রাষ্ট্রদূত যেটা গিয়েছে বা তাদের প্রতিনিধিরা গিয়েছে, তারা অবশ্যই কনভিন্স হবে আমাদের এগ্রিকালচার প্র্যাকটিস, গুড এগ্রিকালচার স্পেশালি এই বাগানে যেটা করা হয়েছে টিএই বা কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে, এটা তাদেরকে। কিন্তু এখানে একটা বিষয় আছে আর কি, এখানে আমরা যেটা দেখতেছি যে বাউ 14 অর্থাৎ ব্যানানা ম্যাঙ্গোটা অনেক বেশি দেখা যাচ্ছে, টেবিলেও বা গাছেও দেখা যাচ্ছে। অন্য অন্য ভ্যারাইটি গুলো যেটা হিমসাগর বা ল্যাংড়া, এগুলোকেও কিন্তু আনতে হবে আমাদের এর আওতায়। এখানে একটা জিনিস হচ্ছে গিয়ে গুড এগ্রিকালচার প্র্যাকটিস অবশ্যই ডিএই বা কৃষি গবেষণা বা কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এটা অ্যাপ্লাই করা হবে। কিন্তু ফার্মার্স অনেক সময় দেখা যায় তাদেরকে যেটা বলা হয় সেটা শোনে না, কাজে ক্লোজ মনিটরিং দরকার আছে। বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদি ক্লোজ মনিটরিং করে যে সঠিক যেভাবে সার দেওয়া, যখন কীটনাশক দেয়, স্ট্র্যাটেজিক অর্গানিক প্রোডাকশন বা স্ট্র্যাটেজিক অর্গানিক অ্যাপ্লিকেশন, এইগুলো যদি আমরা করে আনতে পারি তাহলে ওই লাগছে। তবে আমি একটু ওয়ান্ডারিং যে এখানে যারা বক্তব্য দিলেন বেশিরভাগই সাউথ ইস্ট এশিয়া বা এই এশিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রিতে আমাদেরকে ঢুকতে হবে, এবং আমাদেরকে বিশেষ করে আমাদের চেন শপে ঢুকতে হবে। আমরা 2015-16 কিন্তু আমরা চেন শপ অর্থাৎ ওয়ালমার্টে কিন্তু আমরা কিছু আম পাঠিয়েছিলাম, কিন্তু আমাদের অসতর্কতা বা অসততা, অর্থাৎ বাজার থেকে কিছু আম পূরণ করে দেওয়া, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে, এবং পরে আর কিন্তু ওয়ালমার্ট আমাদের কাছ থেকে নেয়নি। কাজে এই ব্যাপারে কঠোরভাবে আমাদেরকে। এম এ রহিম, আপনি থাকেন আমাদের সাথে যুক্ত হয়েছেন ইফতেখার আহমেদ। আমরা ওনার কাছ থেকে একটু শুনে আসি। ইফতেখার আহমেদ, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড গুড এগ্রিকালচার প্র্যাকটিসের কথা বলা হচ্ছে, সেটি সম্পর্কে আপনি কতটুকু জানেন? আম রপ্তানি বাজার তৈরি বা রপ্তানির পদ্ধতি সম্পর্কে কতটুকু জানেন? আমাদের সার্বিক যে দিকগুলো আছে, যেমন বায়োসিকিউরিটি, আমাদের যেমন 100% স্যানিটেশন ব্যবস্থা আমাদের রাখতে হবে। তারপরে দেখা যাচ্ছে আমাদের ধরেন যে লেবারগুলো আমাদের রুমে কাজ করে তাদের হ্যান্ড গ্লোভস, তারপরে মাস্ক, তারপরে আপনার যাবতীয় সবকিছুই, মানে যেগুলো আপনার সুরক্ষার জন্য লাগে। যেমন আপনার ওই আপনার আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে আপনার ওই যে অনেক সময় চুল পড়ে যায়, এই জন্য আপনার হ্যান্ড ক্যাপগুলো লাগে, এই আপনার হেয়ার ক্যাপগুলো লাগে। তাই এছাড়াও আমরা আপনার মোটামুটি সুরক্ষার জন্য, বিশেষ করে যেহেতু আপনার এখন আমাদের দেশ অনেক উন্নত দিকে এগিয়ে যাচ্ছে, সেজন্য আমরা অনেক সময় দেখা যাচ্ছে আপনার ওই ব্যাগিং পদ্ধতিটা ইউজ করছি। যেহেতু আমাদের মালটা আমটা হবে একবারে অর্গানাইজ, আর বিশেষ করে দেখা যাচ্ছে আমাদের আপনার প্রত্যেকটা জিনিসই আমাদেরকে দেখতে হবে। জানে আমরা যেমন আপনার প্রথম স্টেপে যখন মুকুল আসে, সে সময় আমাদের কিছু দেখা যাচ্ছে আপনার কীটনাশক ইউজ করতে হয়।
যেমন আপনার মেনকোজে পাউডার, তারপরে কার্বনডাজিন, এগুলো দিয়ে আমাদেরকে দেখাইছে আমের একটা আমটা জানি সে সময় যেহেতু আমটা একবারে শিশু অবস্থায় থাকে, সেজন্য আমাদেরকে একটু কেয়ারলি যত্ন করতে হয়। তারপরে কিন্তু আমরা সেরকম আপনার ওই কীটনাশক সেরকম ইউজ করি না। তখন আমাদের কি করতে হয়, আপনার এর জন্য আমাদের সেরামিন ট্যাপ দিতে হয়। তারপর আমাদের যেগুলা লেবার আছে দেখাইছে আমের কোয়ালিটি ভালোর জন্য আমাদেরকে দেখাইছে আপনার আমের সাইজ অনেক সময় দেখাইছে একটা সাইজের মেনটেনটা আছে, আমাদেরকে সাইজ মেনটেন করতে হয়। যেমন বলে যে 100 গ্রাম বা 150 গ্রাম এরকম সাইজের নিচে আমাদের আম নেওয়া যাবে না। আমরা একটু জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাই, কৃষকরা এখনো কিন্তু জানেই না রপ্তানি বাজারে কিভাবে প্রবেশ করবে, কিংবা যে গুড এগ্রিকালচার প্র্যাকটিসের কথা বলা হচ্ছে সরকারি উদ্যোগে এখনো তারা সেটি কিভাবে শিখতে পারছে না। কি বলবেন আপনি, বা কিভাবে এটি করা যায়? দেখেন এগুলা যেহেতু সম্পূর্ণ কৃষি সম্পদ আপনার পরিদপ্তরের দায়িত্ব, তারা তো আমাদের ধরেন কোনো খোঁজ খবর শেষ হয়েছে। তো গুড এগ্রিকালচার প্র্যাকটিস দেখুন, আমাদের প্রত্যেক দেশ থেকে যখন রপ্তানি করা পন্থা যেটা আমাদেরকে অনুসরণ করতে হয়, এবং উত্তম কৃষি চর্চা, এবং এর অর্থ যে আমটা যেটা আমরা রপ্তানি করছি, যারা আমদানি করছে তারা নিরাপদ আম কিনা সেটা তারা দেখতেছে। তো আমরা বাংলাদেশে এখন গত ওভার দি লাস্ট 10 ইয়ার্স আমাদের প্রায় আমের উৎপাদন দ্বিগুণ হয়ে গেছে, এবং এখন প্রায় 25 লাখ টন আম আমরা উৎপাদন করি, এবং দেশের বিভিন্ন অঞ্চলে ভালো আমের চাষাবাদ সম্প্রসারিত হচ্ছে। এমন একটা পরিস্থিতিতে আমরা যে রপ্তানি করছি সেটা প্রায় গত বছর আমরা রপ্তানি করছি প্রায় 3000 টন, যেটা আমাদের মোট যে উৎপাদন তার 0.1% মাত্র। তো এই ক্ষেত্রে আমরা যদি রপ্তানিটাকে বাড়াতে পারি, একদিকে যেমনি ভাবে আমাদের বিদেশি মুদ্রা আয় হবে, ঠিক তেমনি ভাবে আমাদের যে উৎপাদন মৌসুমে আম অনেক নষ্ট হয়, এবং তখন আমের দামটা কমে যায়, আমাদের কৃষক ভাইরা ভালো দাম পেতে পারে, এবং বিদেশে যদি রপ্তানি হয় তাহলে তারা উৎসাহিত বোধ করবে। তো এই ক্ষেত্রে একটা কথা হলো যে গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস যেটা ফলো করা দরকার, অনুসরণ করা দরকার, এটা আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগ সেই জন্য কাজ করছে, এবং আমাদের কৃষক ভাই। জি ধন্যবাদ জাহাঙ্গীর আলম। আপনারা থাকবেন আমাদের সাথে। আমরা ফিরছি একটা বিরতির পর। আমরা আবারও আলোচনায় ফিরছি, আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি জাহাঙ্গীর আলমকে। জাহাঙ্গীর আলম, ব্রাজিল সহ বিশ্বের আরও কয়েকটি দেশ আমের পরিমাণগত উৎপাদনের দিক থেকে এগিয়ে আছে। তো সেক্ষেত্রে শুধু পরিমাণের দিক থেকে যদি চাই তাহলে আমরা ওদেরকে প্রতিযোগিতায় টিকতে পারবো না। সেক্ষেত্রে আমের গুণাগুণ, প্যাকেজিং, প্রচারণা বা বিপণন কৌশলে আমরা আর কিভাবে এগোতে পারি বা কি করতে পারি? দেখুন, বাংলাদেশে যদিও একটা আম উৎপাদনকারী অন্যতম দেশ, কিন্তু এর বাইরে আরো প্রায় 6-7টা দেশ আমাদের চাইতেও বেশি আম উৎপাদন করে, এবং ওয়ার্ল্ড মার্কেটে ভারতের একটা বড় অবস্থান আছে। তো এই ক্ষেত্রে যদি আমাদেরকে রপ্তানি যদি বাড়াতে হয়, তাহলে অবশ্যই আমাদের যে গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস যেটা নিয়ে এর আগে আমরা বললাম, এটা তো অনুসরণ করতে হবে, এবং মানুষকে ডেমনস্ট্রেট করতে হবে, যেটা আমরা গতকাল করেছি। অনেকগুলো দেশের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে এটা আমরা ডেমনস্ট্রেট করেছি যে আমরা উত্তম কৃষি চর্চা এটা আমরা অনুসরণ করছি। কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হলো যে শুধু এথনিক মার্কেট, বিশ্বের বিভিন্ন এথনিক মার্কেটে থাকলে আমাদের তো চলবে না, আমাদেরকে চেইন শপের মধ্যে আমাদেরকে ঢুকতে হবে, এবং এটা যদি করতে পারি তাহলে আমাদের রপ্তানি পাবে। এখানে এখন দেখা যায় যে প্রায় 38টি দেশে আমাদের মিডল ইস্ট এবং ইউরোপীয় ইউনিয়নের প্রায় 38টি দেশে আমাদের আম রপ্তানি হয়, কিন্তু খুব সিগনিফিকেন্টলি এটা রপ্তানিটা বাড়ছে না। এখন আমরা 3000 টন আম রপ্তানি করছি, এটা এই বছর আমাদের টার্গেট হলো যে 4000 টন আম রপ্তানি করব, কিন্তু এটা যে ওয়ার্ল্ড মার্কেটে এখন আম রপ্তানির বাজার হলো $1.5 বিলিয়ন। এখানে আমরা যা রপ্তানি করি এবং যেটা পাই, যে ডলারটা পাই, এটা খুবই ইনসিগনিফিকেন্ট।
0.1%। জি তো জি এমন জি জাহাঙ্গীর অবস্থায়- আলম, আমাদের সাথে আছেন ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ, এবং ডক্টর এম এ রহিম। এম এ রহিমের কাছে চলে যেতে চাই। ডক্টর এম এ রহিম, আমের পাশাপাশি কাঁঠালের ব্যাপারেও আমাদের বিদেশি বন্ধুদের আগ্রহ আছে। তো সেক্ষেত্রে আম কাঁঠালের রপ্তানি বাড়াতে আর কি কি ব্যবস্থা নেওয়া যায়? এছাড়া কোন কোন দেশকেই বা আমরা টার্গেট করতে পারি? আচ্ছা, আমাদের জাহাঙ্গীর স্যারও বলেছে আমরা এখন আম যেটা রপ্তানি করতেছি এথনিক মার্কেট, তেমনি কাঁঠালও কিন্তু আমরা কিছু দেশে এথনিক মার্কেট। আমাদের চেন শপে যেতে হবে। চেন শপে যেতে হলে আন্তর্জাতিক যে নিয়ম কানুন আছে, কমপ্লায়েন্স, অর্থাৎ যে সমস্ত দেশে আমরা পাঠাবো সেই দেশে কমপ্লায়েন্সটা আমাদের কনসিডার করতে হবে। ইউরো গ্যাপ আছে, গ্লোবাল গ্যাপ আছে, সার গ্যাপ আছে, এরকম বিভিন্ন আমাদের বাংলা গ্যাপও আমরা, তবে এই গ্যাপ প্র্যাকটিসটাকে নিয়ে যেতে হবে। হ্যাসাপ একটা বিষয় আছে, সেগুলো দেখে আমরা কাঁঠাল আমরা কিন্তু মূলত ইউরোপে কিছু দিয়ে থাকি বা আমরা মিডল ইস্টে দিয়ে থাকি, সেটা কিন্তু এথনিক মার্কেটের জন্য। কাজে আমাদেরকে চেন শপে যেতে হলে যে গ্লোবাল গ্যাপ আছে বা ইউরোপিয়ান যে গ্যাপগুলো আছে সেগুলো যেতে হবে। কারণ আমাদের কম্পিটিটিভ মার্কেট থাইল্যান্ড বা ভিয়েতনাম বা মেক্সিকো, ফ্লোরিডা, তারা যে সমস্ত ভাবে মার্কেট দখল করে আছে, ইভেন পাকিস্তানও কোয়ালিটি ম্যাঙ্গো এবং কিছু কাঁঠাল তারা দিচ্ছে, ইন্ডিয়া তারা কাঁঠাল পাঠাইতেছে। সাইজ একটা বিষয় আছে, ওই সাইজে আমরা অনেক ভ্যারাইটি কিন্তু আমরা রেজিস্ট্রেশন নিচ্ছি। বিদেশের জন্য কোন সাইজ, কোন দেশের জন্য কোন সাইজ, কোন কোয়ালিটি, এটাকে গিলা না এটাকে খাজা না দোরসা, এই জিনিসগুলোকে আগে আমাদের কনফার্ম হইতে হবে। সেই কনফার্ম হওয়ার পরে আমাদেরকে ওই টাইপেরই কাঁঠাল প্রোডাকশন করতে হবে। আমরা এখন ডিআইইউ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে মোর দ্যান 1000 ভ্যারাইটিস আছে। আমরা এই ভ্যারাইটিসের মধ্যে কিন্তু বিভিন্ন সাইজ, বিভিন্ন টেস্টে, বিভিন্ন টেক্সচারে, অর্থাৎ বাল্বের টেক্সচারের আমরা কিন্তু সিলেকশন করতেছি। অর্থাৎ গ্লোবাল মার্কেটের জন্য কোনটা হইতে পারে, লোকাল মার্কেটের জন্য কোনটা হইতে পারে, আরবান মার্কেটের জন্য কোনটা হবে, মানুষকে আর্লি গিলাটা খাবে নাকি দোরাসা খাবে নাকি খাজা খাবে, এইভাবে কিন্তু আমরা ক্যারেক্টারাইজ করে আসতেছি। আমরা আশা করি খুব শীঘ্র বিভিন্ন দেশের স্ট্যান্ডার্ড। ধন্যবাদ ডক্টর এম এ রহিম। আসলে আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি, আরও কিছুক্ষণ কথা বলতে পারলে আরও জানতে পারতাম। দর্শক এতক্ষণ আমাদের সাথে ছিলেন ডক্টর এম এ রহিম এবং ডক্টর জাহাঙ্গীর আলম। আমের রপ্তানির সম্ভাবনা নিয়ে কথা বলছিলাম আমরা। চলছে অর্থযোগ, সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। একাত্তরের সাথেই থাকুন।